নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পোস্ট এইট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। চাল থেকে কাকর আলাদা করা সম্ভব হয়নি। যোগ্য অযোগ্য তালিকা যদি সঠিকভাবে নির্ণয় করা হতো তাহলে হয়তো 2016 এসএসসি প্যানেলের চাকরি, এই 19,000 চাকরি অর্থাৎ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি হয়তো বেঁচে যেত। কিন্তু সেটা না হওয়ায় আজ যারা সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষক সমাজের একটা অংশ আজ তাদেরকে পথে বসতে হচ্ছে নিজেদের চাকরির দাবিতে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বর অবধি তারা চাকরি করতে পারবেন, কিন্তু যারা চিহ্নিত অযোগ্য তারা যেন কোনো রকমভাবেই এই সিস্টেমের সঙ্গে যুক্ত না হয়। এবং নির্দেশ অনুযায়ী 30শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত নোটিফিকেশানগুলো, বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতে হবে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে আমরা দেখলাম তার মধ্যে এমন অনেকগুলো বিষয় ছিল যা রীতিমতন চ্যালেঞ্জ হয়ে আবার হাইকোর্টে মামলা হয়। এবং সেই মামলার শুনানিতে আজকে অদ্ভুত এক বিষয় আমাদের সামনে এলো। আমরা যেটা দেখতে পারলাম যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজ এসএসসির হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অদ্ভুত যুক্তি তুলে ধরলেন এবং বলা ভালো চিহ্নিত অযোগ্যদের পাশে থাকার কথা বারবার বলার চেষ্টা করছিলেন কল্যাণবাবু। যে অযোগ্যরা বা অযোগ্য শিক্ষকরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, আর সেই চাকরি পাওয়ার জন্যই আজ কয়েক হাজার যোগ্য শিক্ষক কর্মীর চাকরি চলে গেছে, আজ তাদের জন্যই সওয়াল করা হচ্ছে। তাও আবার কোথায়? সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে। এবং যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে এমনভাবে গোটা বিষয়টা করা হয়েছে, খুব বাধ্য হয়ে খুব বলা ভালো যে সেটা অবশ্যই চ্যালেঞ্জ হয়েছে। আর সেই মামলা শুনানি ছিল এবং বারবার প্রশ্ন আসছে যে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে দেওয়া হয়েছে সেটা চাকরি খারিজের থেকেও ভয়ঙ্কর। তারপরে কি করে এসএসসি এবং রাজ্য সরকার বলতে পারে যে এমন কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের নেই যে চিহ্নিত অযোগ্য বা অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না? এখনই আমাদের এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আর যে কথা বারবার বিরোধীরা বলছিলেন যে এই অযোগ্যদের বাঁচানোর জন্যই এই নতুন চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে অনেকটা জায়গা রাখা হয়েছে। আমরা চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব কেন বারবার এই অযোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে সরকার এবং এসএসসির তরফ থেকে। তাহলে যা বলা হতো তাহলে সেটাই সত্যি। চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পাওয়া এই অযোগ্য শিক্ষকদের ফের একবার সুযোগ করে দিতে চাইছে এই পরীক্ষার মাধ্যমে। এখন আদৌ এই পরীক্ষা কতটা সম্ভব এটা নিয়েও এখন একটা প্রশ্ন চিহ্ন, কারণ মামলার পর মামলা, ডেটের পর ডেট চলতে থাকবে। কিন্তু যারা সত্যি যোগ্য শিক্ষক, যারা চাকরির জন্য হাপিত্তেশ করে রয়েছেন কিভাবে এই চাকরি সম্ভব, কারণ তারাও বলছেন আমরা যোগ্য শিক্ষক চাকরিতে বসবো না, সেটাও একটা বড় বিষয়। আমরা চেষ্টা করবো আলোচনা করা। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদেরকে আলাপ করে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডান দিকে বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, তন্ময়দা স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়, দেবব্রতদা আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস তামিম, ফিরদৌসদা আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা, তাপসদা আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমি রাখবো ফিরদৌসদার কাছে। ফিরদৌসদা, এই মামলার সঙ্গে আপনি প্রথম দিন থেকে জড়িত এবং বারবার আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে ওএমআর শিটকে বিকৃত করে কিছু অযোগ্য লোক পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, যার জন্য আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে এবং সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে সেই চাকরি বাতিল করতে, কারণ যোগ্য অযোগ্য তালিকা সঠিকভাবে প্রকাশ করা হয়নি এবং সিবিআই তথ্য দেওয়ার পরেও এসএসসি কোনো হলফনামা দেয়নি। কিন্তু আজ সুপ্রিম কোর্টের নির্দেশে যখন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সেখানে এমন এমন বিষয় রাখা হলো তাতে দেখা যাচ্ছে যে অযোগ্যরাও অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছে। আজকে সেই বিষয়ে
খুব পরিষ্কারভাবে আদালত অর্থাৎ বিচারপতি কলকাতা হাইকোর্টের সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে অযোগ্যরা যদি আবার অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন বাতিল করতে হবে। তাহলে এখানেই তো পরিষ্কার সরকারের যে পুরো বিষয়টা সরকার কিভাবে দেখছে এই চাকরির প্রক্রিয়াটা বা বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন অযোগ্যদের এখনো সুযোগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। ফিরদৌস দা, শুধু তাই নয়, আপনি নির্দেশ বললেন, নির্দেশের পরে আবার এই নির্দেশেরই স্থগিতাদেশ চেয়ে এসএসপি এবং সরকার উভয়ের পক্ষ থেকে সেই বিচারপতির সামনে নির্দেশ দেওয়ার পরে যে স্থগিতাদেশ দিন, যে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। ফিরদৌস দাদার বক্তব্য আমরা নেব, আবার ফিরদৌসবাবু ফিরে এলে আমি তার বক্তব্য নেব। আমি প্রথম প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, কোথাও কি মনে হচ্ছে না যে আজ এসএসসি, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার যে বিষয়ে অযোগ্যদের পাশে থাকার চেষ্টা হচ্ছে, যে অযোগ্য শিক্ষকদের জন্যই আজকে এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, আজ কেন আদালতে তাদের হয়ে সওয়াল করছে? এর থেকে বড় আশ্চর্যের বিষয় তো কিছু নেই। যদি সরকারের সদিচ্ছাই থাকে যোগ্য শিক্ষকদের আবার চাকরিতে ফিরিয়ে আনা পরীক্ষার মাধ্যমে, তাহলে সেই অপরচুনিটি কেন এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হবে? বলুন। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিবেক ভীষণ রকম জাগ্রত হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা একদম নীরব হয়ে যাই। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, মানুষের কর্মসংস্থানের প্রশ্ন একদম সরাসরি বলে রুটির প্রশ্ন। কিছু মানুষ কাজ হারিয়েছে, কিছু পরিবার হয়তো পথে বসতে যাচ্ছে, কিন্তু দেখতে হবে কারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে, কারা চেষ্টা করছে তাদের কাজে রাখার। এখানে একটা জিনিস দেখবেন, মামলাকারী যে দাবি করেছেন প্রায় 44,000 যে শূন্যপদের বিজ্ঞপ্তি করে তা আইনসম্মত নয়, যারা মামলাকারীরা। তার মানে বুঝুন তারা এখানেও চাইছে ব্যাপারটা একটুখানি গুলিয়ে দেওয়া যাক। কীরকম গুলিয়ে দেওয়ার কি আছে? মামলাকারী জানিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে, ঠিক আছে, এবং 2016 সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা বাছাই করতে হবে। তার মানে আরও ব্যাপারটাকে আরও জটিল করে দাও। মানে কিছু পক্ষ চাইছে না, এখানে কিছু পক্ষের উপর কি নির্ভর করে? না 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 দেবব্রতদা, দেখুন, যেখানে খুব স্পষ্ট, খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা হয়নি। আজকে যদি প্রকাশ করা হতো তাহলে কিন্তু সত্যি সত্যি আজকে যোগ্য শিক্ষকরা তাদের চাকরি পেতেন। সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও পরিষ্কার করে বলেছিলেন তার সিঙ্গেল বেঞ্চে, সেটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। আমাদের সঙ্গে ফিরদৌসদা যোগাযোগ আমরা পেয়ে গেছি, ফিরদৌসদাকে আমাদের সঙ্গে। দেবব্রতদা, আমি আসবো, আপনার উত্তর নেবো। ফিরদৌসদা, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ দেখুন, আমি যেটা বলছিলাম, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে এই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে, এবং কলকাতা হাইকোর্ট বলেছিল সুদ সহ টাকা ফেরত দিতে হবে এই টেন্টেড ক্যান্ডিডেটদের। রাজ্য সরকার সুদ সহ টাকা ফেরত তো নিলেই না, উল্টে এসএসসি নতুন অ্যাডভার্টাইজমেন্ট করলো, সেখানে কোনো প্রকার এরকম কোনো কথা লেখা থাকলো না যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় বসতে পারবেন না। উল্টে তাদের পরীক্ষায় বসার সপক্ষে যুক্তি দিচ্ছেন এসএসসি এবং সরকার, এবং আদালত যখন নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ দেওয়ার পরেও আবার সেই আদালতের কাছে স্থগিতাদেশ চাইছেন। মানে এরা দেখবেন আবার এরা যখন ডিভিশন বেঞ্চে যাবে, তার কারণ হচ্ছে এসএসসি এবং সরকার উভয়েই এই অযোগ্য চাকরি প্রাপকদের প্রতি একটি বার্তা দিতে চাইছেন। এই দাগি অযোগ্য চাকরি প্রাপকদের প্রতি তাদের একটাই বার্তা যে দেখো, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা যে টাকা পয়সা দিয়েছো সেই টাকা পয়সা দয়া করে ফেরত দিও না। তার কারণ এদেরকে কিন্তু জনগণের করের টাকায় যে মাইনে হয়েছিল সেই টাকাগুলো কিন্তু ফেরত লাগবে, রাজ্য সরকারের কোষাগারে সেগুলো জমা করতে হবে। একদিকে রাজ্য সরকার বলছে যে তাদের দিয়ে দেওয়ার মতো সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এরিয়ার দিয়ে দেওয়ার মতো পয়সা নেই, অথচ এই যে অযোগ্য দাগি চাকরি প্রাপক রয়েছেন তাদের কাছ থেকে টাকা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, এবং উল্টে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করে বলছেন যে যাতে এই অযোগ্যরা চাকরি পায় তার বন্দোবস্ত করছেন, তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার বন্দোবস্ত করছেন। কারণ আজকে আদালত খুব যথার্থই বলেছেন, যদি এই অযোগ্যদের বসতে দিতে হয় তাহলে তো এই অযোগ্যদের আবার
প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বারও বরাদ্দ করতে হয়। ঠিক। তারপরে তারা যদি টিচাররাই অযোগ্য টিচাররাই যদি আবার টিচার হয় তাহলে যে এই রায়ের প্রয়োজন কি ছিল? তাহলে তো সুপ্রিম কোর্ট বলে দিতেই পারতো যে অযোগ্যরাই কন্টিনিউ করবে। আসলে এটা যদি স্বাভাবিক সাধারণ যুক্তি দিয়ে কেউ সামান্যতম ভাবে তাহলেই তার কাছে এই যুক্তিগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার বা এসএসসি এরা স্বাভাবিক যুক্তির একেবারে ধার কাছে দিয়ে যায়। উদ্দেশ্য কি করে এই যে তারা যে টাকা পয়সাগুলো নিয়েছে সেগুলোকে রক্ষা করবে। সেই জন্য দেখবেন এই অযোগ্যদের প্রতি নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত বা ব্যবস্থা রাজ্য সরকার করেনি। এখান থেকে রাজ্য সরকারের কন্ডাক্ট খুব পরিষ্কার। আর আজকে এসএসসির কন্ডাক্ট থেকে একটা কথা খুব অত্যন্ত পরিষ্কার যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে রয়েছে। সেই জন্য এখনো টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা চাইছি, যারা যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন সেই সমস্ত শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন ওই লিস্ট দিন। কিন্তু লিস্ট দিচ্ছে না কারা? লিস্ট দিচ্ছে না রাজ্য সরকার, লিস্ট দিচ্ছে না এসএসসি, লিস্ট দিচ্ছে না বোর্ড। খুব পরিষ্কার এরা রয়েছেন অযোগ্য চাকরি প্রাপকদের সঙ্গে, এদের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে বান্ধবীদের খাটের নিচে ঢুকিয়েছেন, তাই এদের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন এসএসসি। ফিরদৌস, আপনাকে আমি আরো একটা প্রশ্ন করব। আপনি যেটা বললেন যে আজকে এই বেঞ্চের কাছেই এই রায়ের স্থগিতাদেশ রায় প্রদানের পরে আবার স্থগিতাদেশ চেয়েছে এবং আপনি বললেন সম্ভবত এটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চও যেতে পারে। তাহলে আমার তো মনে হয় সরকারের কি আদৌ সদিচ্ছা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সঠিক পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নতুন চাকরির যে নিয়োগ সেটা আদৌ করা সম্ভব, না এটা এইভাবেই চলতে থাকবে? দেখুন, নিয়োগ অতি সহজেই সম্ভব। দেখুন, আচ্ছা, যদি এই নিয়োগ প্রক্রিয়াটি এত জটিলতায় তো তৈরি হতো না যদি এই যে সুপ্রিম কোর্ট বলেছিল এসএসসি একটা বিজ্ঞপ্তি দিত, সেখানে বলে দিত বাবা এরা টেন্টেড ক্যান্ডিডেট, এদের এই নাম, এই তাদের তালিকা দিলাম, এরা নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং এদের কাছ থেকে টাকা আদায়ের জন্য সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিলাম। কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে ল্যান্ড রেভিনিউ আকারে সেগুলো আদায় করতে পারবে। এই কথাটা বলা আছে কলকাতা হাইকোর্টের রায়। কলকাতা হাইকোর্টের রায় তো সুপ্রিম কোর্ট আপেল করেছেন, শুধু কিছু মডিফিকেশন করে দিয়েছেন। তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের রায় এই দুটো পরিষ্কার ভাবে যদি পড়েন তাহলে তো পরিষ্কার চিত্র আপনি পেয়ে যাবেন। কিন্তু তারা পড়বেন না, বা পড়লেও তারা তার সঠিক মর্মার্থ বুঝবেন না, বা বুঝলেও তারা সেই কাজটি করবেন না। ফলে এখান থেকে পরিষ্কার তারা যা চাইছেন যে যেন তেন প্রকারেণ এই অযোগ্যদের কোনোভাবে যাতে পাথওয়ে তৈরি করে দেওয়া যায়। কিন্তু অযোগ্যদের পাথওয়ে তৈরি করে আপনি দিতে চাইলেই যে হয়ে যাবে তা তো হবে না। খুব স্বাভাবিকভাবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে রইলেন, তাদেরকে আবার বঞ্চিত করার যে বন্দোবস্ত এই সরকারের আমলে করা হলো, এই এসএসসির মাধ্যমে করা হলো, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে বেশ আমি আসবো। একদম খুব পরিষ্কারভাবে যে ফিরদৌসদা যে কথা বললেন, যেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের বিষয় ছিল সেটা তো দূরস্থ, এখন তাদের হয়ে সওয়াল করা হচ্ছে, তাদের পথটা পরিষ্কার করার জন্য দেবব্রতদা এই সওয়াল করা হচ্ছে। তাহলে এরপর আপনি কি বলবেন? কিছু লোকের জন্য চাকরি চলে গেছে, মানে কিছু লোকটা কারা আপনারা বারবার সেই দিকে ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু আসল যে সমস্যা সেই সমস্যাটা দূর করতে গেলে যে কাজটা করা উচিত সরকার এবং এসএসসির, সেই কাজ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। উল্টে যেন মনে হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ সম্ভব হবে বলেও মনে হয় না। না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা মহামান্য আদালত যে নির্দেশ দিচ্ছে সরকার কিন্তু অক্ষরে অক্ষরে সেটাই মোটামুটি পালন করার চেষ্টা করছে। যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা সরকার কি তাই মনে হচ্ছে বিজ্ঞপ্তিটা দেখে? কিন্তু তাহলে মামলা হয় কখনো? না, মামলাকারীরা দেখুন, মামলাবাজ কিছু মানুষ আছে, তারা মামলা করে। তাহলে আদালত নির্দেশ কেন দিল? কেন দিল বলুন? আরেকটা মামলা করুন। আপনাদের অনেক সময় সরকার করবে, এসএসসি করবে। সরকারের পেছনে মানে না চিমটি কাটলে তো পেটের ভাত হজম হয় না। আপনারা করবেন, আগামী দিনে আরো করবেন। 26 অবধি করবেন। যোগ্য বঞ্চিত সরকার কেউ মাঠে নামবে না। শুনুন, অযোগ্যদের জন্য সরকার নামতে পারে, এসএসসি নামতে পারে, যেখানেই যেখানে ইচ্ছে না। সরকারের কাজ করছে এবং আদালতকে
আদেশকে নির্দেশকে সম্মান জানিয়ে করছে হ্যাঁ একদম করছে, স্যার মানুষ বলে দিচ্ছে, আপনারা বলে না বললে হবে না তো, আপনারা কি বলেন কি আসে যায়, মানুষ তো বলছে ঠিকঠাক আছে। কোর্ট কি সেটা শুনছে না বলছেন? সে তো আরে কি বললো, আপনারা আইন নিয়ে প্রশ্ন তুলছেন, কোথায় প্রশ্ন তোলা আছে, কোন জায়গায় প্রশ্ন তোলাই না, আমরা তো তোলার এখতিয়ারই আমাদের নেই, কোনো অধিকারই নেই। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে কিছু মানুষ যাদের মানে ভাত রুটির মতো তারা চাকরি খায়, মানে তার খাদ্য, এটা তো প্রকাশ্যে তারা বলেছে, এটা তো নতুন কিছু না, তারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলেছে। না 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 বর্তমান কথা বলতে হবে, না না সেটা আপনি বলছেন যে বিরোধীরা করছেন বা কিছু বামপন্থীরা করছেন, কিছু বিচারকরা করছেন, কিন্তু এখন না, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখন আর এই বিষয়ে মানুষ নেবে না, মানুষ দেখতে চাইছে ফ্যাক্ট। ঠিক একদম ফ্যাক্ট চাই তো, যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি আদৌ হবে কি না, হলে কিভাবে হবে তো প্রতিনিয়ত চেষ্টা করছে বিভিন্ন, সেটা কিন্তু আদালতে গিয়েও বারবার ত্রিপুরা বাংলা দিলে ঠিক নেই, ত্রিপুরায় ভাতা দিতে পারে, সেটা ত্রিপুরা তো অন্য রাজ্য, আপনি যে রাজ্য কেন ভাতা দিতে অসুবিধা কথা, আজকে তারা যেভাবে টাকা দেওয়ার কথা হয়েছে সেই টাকা দেওয়া যায় না, কিভাবে সরকারি টাকা বললে হবে? আসবো তন্ময়দা যেভাবে আমরা দেখছি যাদের নিয়ে সব থেকে বড় সমস্যা তৈরি হলো, যাদের জন্য আজকে এতগুলো যোগ্য শিক্ষক অশিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে গেল, তাদের জন্য আজ সেই চিহ্নিত অযোগ্য প্রার্থীদের জন্য সওয়াল করছে আদালত। দেখুন, প্রথমেই তো তৃণমূলের যিনি বলতে এসেছেন উনি বললেন যে কতগুলো পরিবারকে নাকি পথে বসানো হয়েছে, পথে বসতে যাচ্ছে। তো তাদেরকে পথে বসিয়েছে কে? তাদেরকে পথে বসিয়েছে এই সরকার, এই তৃণমূলের সরকার। আর শুধু তাই নয়, তার সাথে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে পথে বসিয়েছে। আজকে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, আর শিক্ষকরা বসে আছে কোথায়? ওই হচ্ছে রাস্তার ওপরে। তো এই চিত্র তো আমরা দেখে আসছি। আজকে দেখুন, সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যে অযোগ্য মানে কি? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেটা প্রমাণিত, তাদেরকে বলা হয়েছে যে পয়সা ফেরত দিতে হবে। আর তাদেরকে দেখুন এমনভাবে জিনিসটা গুলিয়ে দিচ্ছে যে আজকে এরা যদি 2016 সালের প্যানেলের তো চাকরি গিয়েছে, যাদের চাকরি গিয়েছে, তো সেই 2016 সালের প্যানেলকে সেইভাবে রেখে যদি হচ্ছে পরীক্ষা নেওয়া হতো, সেটাই সব থেকে সোজাভাবে হতো। এবং সেখানে হচ্ছে অযোগ্য কারা আছে তাদের রোল নাম্বার অনুযায়ী সাথে সাথে ধরাও পড়তো, তারা পরীক্ষা দিতে পারতো না। তো সেটাকে না করে একসাথে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে গুলিয়ে দেওয়ার জন্যে। এবং তার মধ্যে এই অযোগ্য কারা বা যারা এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাছাই করা হচ্ছে না। আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই যে পরীক্ষা নেওয়ার কথা হচ্ছে, এটা আমরা কেউ মনে করি না যে স্বচ্ছভাবে নিয়োগ হবে। এটাকে সরকার চেষ্টা করছে ঘুর পথে, যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে তো নিয়োগ করবে, আর উল্টে আরও কিছু মানুষের কাছ থেকে পয়সা নিয়ে নিয়োগ করবে। কিভাবে নিয়োগ করবে? সোজা ব্যাপার। এবার আর ওএমআর শিটের দায়িত্ব নেবে না, ওই ওএমআর শিটে নাম্বার বাড়ানো এই সমস্ত দায়িত্ব নেবে না। কি করবে? প্রশ্ন বলে দেবে যে পয়সা দাও, প্রশ্ন নাও, এবার তারপরে তোমরা ওএমআর শিটে যা করবে করবে, আর আমরা দায়িত্ব নেব না। তাতে হয়তো একটু রেটটা কমতে পারে, কারণ চাকরিটা তাদের নিশ্চয়তা থাকবে না। বিষয়টাই দুর্নীতির সঙ্গে এই যে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে আলাদা করছে না, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছে, তা থেকেই আপনি বলতে পারেন যে তাদের পাশে সরকার আছে, তাদেরকে সরকার চাকরি দিতে চায়, ঘুর পথে চাকরি দিতে চায়, এবং সেই জন্য দেখবেন হয়তো তাদেরকে প্রশ্নগুলো প্রথমে দিয়ে দেওয়া হবে। তো এইটা তো এই সরকারকে রেখে তো আমরা প্রথম থেকেই বলছি কোনোভাবে এই নিয়োগ সম্ভব নয়। আজকে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবগুলোকে শেষ করে দিয়েছে এরা হচ্ছে একটার পর একটা। পশ্চিমবঙ্গে এখন দুর্নীতি ছাড়া আর কিছু নেই। আপনারা দেখতে পেলেন সেই টাকা তো কত কোটি টাকা, তার মধ্যে দেখবেন 50 কোটি টাকা ক্যাশ বেরোচ্ছে বান্ধবীর খাটের তলা থেকে। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে এরা হচ্ছে এখন আবার কোর্টে যাচ্ছে, এরপরে দেখবেন এই ফিরদৌসদা যেটা বললেন, এরা ডিভিশন বেঞ্চে যাবে, তারপরে তো সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে আবার সব জায়গাতে থাপ্পড় খাবে, গাল লাল হয়ে যাবে, তাতেও কিছু এদের এসে যায় না। এদের কারণ এদের গালে কালি লেপে গেছে, এদের আর জায়গার বাকি নেই। সুতরাং এরা বারবার গেলেও কোনো এসে যায় না, কিন্তু পশ্চিমবঙ্গের গালে এরা কালি লেপছে, সেইটাই আমাদের চিন্তা। এরা পশ্চিমবঙ্গের গালে কালি রাখছে, ভারত বাংলা মায়ের গালে কালি লেপছে এরা। কোথাও বারবার যেটা বিরোধীরা বলে যে দুর্নীতির সরকার, আজ প্রত্যেকটা বিষয়ে আমরা দেখছি ঘুরে ফিরে দুর্নীতিটাই যুক্ত হয়ে যাচ্ছে, এবং আদালতে সেই অযোগ্য চিহ্নিত অযোগ্য
তাদের হয়ে সওয়াল করতে হচ্ছে। তাপসদা, এর থেকে বড় ও মানে মানে ভাবার মতন বিষয় বা আশ্চর্যের মতন বিষয় আর তো কিছু হতে পারে না। যাদের জন্য চাকরি চলে গেল, প্যানেল বাতিল হয়ে গেল, আজ তাদের হয়ে সওয়াল করছে। অর্থাৎ কোথাও না কোথাও মনে হচ্ছে যে একটা আনুগত্য দেখানোর চেষ্টা, হ্যাঁ ঠিক আছে আমি টাকা নিয়েছি, তোমাকে চাকরি দিয়েছি, তোমার জন্য ব্যবস্থা করছি। এখন তো তাই মনে হচ্ছে। তাপসদা। হ্যাঁ, দেখো যে এই সরকারের এমন কোনো একটা দপ্তর নেই, এমন কোনো একটা কাজ নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। আমরা গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে এই সরকার দুর্নীতি করছে। এরা যদি শুধু কয়লা চুরি, গরু চুরি এই সমস্ত ব্যাপার না, চাকরি চুরি শুধু ব্যাপার না, তৃণমূল নেতারা যদি কোনো মন্দির কমিটিতে থাকে সেখানে মন্দিরের প্রণামী থেকেও চুরি করে নেবে, এরাই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে ভাবা দরকার কেন এরা অযোগ্যদের পক্ষে সওয়াল করছে। কারণ যে পরিমাণে টাকা তোলা হয়েছে, আমরা গ্রামগঞ্জে ঘুরি তো, সবাই বুঝতে পারছে, কেউ কেউ বলতে পারছে না, লজ্জায় সবাই বলতে পারছে না যে আমি অমুক নেতাকে এত টাকা দিয়েছি। আবার কোনো কোনো তৃণমূল নেতা আমাদের বাড়ির আশপাশে, তাদের বাড়ি চড়াও হয়ে যারা টাকা দিয়েছে তারা তাদেরকে মারধর করছে, আর পুলিশ আইওয়াস করার জন্য কাউকে কাউকে থানায় নিয়ে যাচ্ছে, একটা রফা করে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এখন তৃণমূলে কেন অযোগ্যদের পক্ষে? যে পাস করলো, যে মেধা আছে, চাকরি করার যে যোগ্য, স্কুলে পড়ানোর যে যোগ্য, সেও চাকরি পাবে। আর যে ফাঁকা ওএমআর সিট দিয়েছে, চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, সেও চাকরি পাবে ফাঁকা ওএমআর দিয়ে। আর এর জন্য চোর ধরার জন্য, মামলা করতে যাওয়ার জন্য এরা অপরাধী হয়ে গেল। এরা নাকি চাকরি খেয়ে নিচ্ছে, চাকরি খাচ্ছে না, চোর ধরছে। বিকাশ দ্বারা যে কাজটা করছেন সেটা হচ্ছে চোর ধরার। এই সরকার কিভাবে লুটছে, কিভাবে চুরি করছে। আজকে স্বাস্থ্য, শিক্ষা, গোটা ব্যবস্থাটা, গোটা পশ্চিমবাংলার সিস্টেমটা অচল হয়ে যাচ্ছে। আজকে 8,000-এর বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের বামফ্রন্টের জমানায় কোথায় কোন গ্রামে কত বেশি স্কুল করা যাবে তার জন্য আমরা লড়াই করেছি, স্কুল হয়েছে। যদি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা স্কুল করেছে। আর এই সরকারের জমানায় স্কুল বন্ধ, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হাই স্কুলে শিক্ষক নেই। এইরকম একটা অবস্থায় কিভাবে নিয়োগ করা যাবে, শিক্ষকদেরকে বহাল রাখা যাবে, তার ব্যবস্থা না করে যাতে কোনো নিয়োগ না করা যায়, সরকার লাগাতার সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। কেন? কারণ পিঠের চামড়া থাকবে না। এই অযোগ্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই যে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে 50 কোটি টাকার বেশিটা বেরোলো, সেটা তো মেদিনীপুর থেকে কোচবিহার পর্যন্ত, কাকদ্বীপ থেকে সমস্ত জায়গায়, জেলায় জেলায় তো টাকাগুলো গ্রামগঞ্জ থেকে ছেলেদের কাছ থেকে তোলা হয়েছে। তৃণমূলের এজেন্টরা ঘুরে ঘুরে টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে। যারা পরীক্ষা দেয়নি তাদের কাছ থেকে পর্যন্ত টাকা তোলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা করতে হবে। সরকারের কোনো সদিচ্ছা নেই নিয়োগ করবার। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাহলে তারা সেটা করতে পারতো। দুনিয়া জুড়ে টাকা তছনছ করা হচ্ছে, তছনছ করছে সরকার টাকা, এইটুকু বলতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের উন্নয়নের জন্য, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য, গ্রামগঞ্জ কৃষি শিল্পের উন্নয়নের জন্য যেটা করা দরকার এই সরকার সেটা করতে চাইছে না। তাই আজকে এই পরিস্থিতিতে দাঁড়াতে হচ্ছে। আজকে যারা যোগ্যরা তারাও রাস্তায় বসে আজকে চোখের জল ফেলছে, দিনের পর দিন তারা রাস্তায় বসে আছে। বারবার এই চ্যানেলে দেখানো হয়েছে, অন্যান্য সব চ্যানেল দেখাচ্ছে তাদের পাশে। তো আমরা যোগ্যদের চাকরি হোক, সমস্ত শূন্য পদে নিয়োগ হোক, বেকারদের চাকরির জন্য আমরা লড়াই করছি। কিন্তু বেকারদের চাকরির জন্য, নিয়োগের জন্য নির্দিষ্ট পদ্ধতি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার প্রত্যেকটা দপ্তরে আছে, কিন্তু সরকার সেসব মানতে চায় না। তারা ভেবেছিল তারা যা খুশি তাই করবে, কেউ কোনো চোর ধরা পড়বে না, কোনোদিন চোর ধরা পড়বে না। পার্থ চ্যাটার্জি কি ভেবেছিল নাকি বান্ধবীর বাড়িতে এত টাকা, এত গয়না রাখার পরে তাকে জেল যেতে হবে? যদি প্রকৃতপক্ষে সব ঠিকঠাক হয় তাহলে আরো অনেকের জেল যাওয়ার ঠিকানাটা একেবারে পাক্কা হয়ে যাবে, পাক্কা হয়ে যাবে। আরো হয়তো আরো অনেক নাম সামনে আসতে পারতো, হয়তো আসেনি, তার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো। ফিরদৌস আপনার কাছে আসবো বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকবেন, আমরা ফিরছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো ফিরদৌসদার কাছে। ফিরদৌসদা, আজকে আদালতে যখন মামলা শুনানি চলছিল, কল্যাণবাবু তার বক্তব্য রাখছিলেন, আদালতও বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে যে এত বড় দুর্নীতি হওয়ার পরেও আপনারা কিভাবে কথা বলছেন। একটা আদালত, তার মাননীয় বিচারক যখন কথা বলে, সেখানে যারা মামলাকারী অন্যান্য আইনজীবীরাও রয়েছেন, সেখানে সরকারের আইনজীবী রয়েছে, সেখানে এসএসসির আইনজীবী রয়েছে, সেখানে কোথাও মনে হয় না যে নিজেদের কাছে একটা প্রশ্ন জাগে না, যাদের জন্য আজকে এত বড় একটা প্যানেল বাতিল হয়ে গেল, 26,000 চাকরি, সেখানে আমরা সেই অযোগ্য লোকদের হয়ে সওয়াল করছি। এর থেকে লজ্জার আর কি হতে পারে? শামীমদা।
দেখুন, আর্টিকেল 12 অথরিটির সামনে কোনো বিশেষ ধরনের ক্যান্ডিডেটদের প্রতি তাদের কোনো অ্যাফেকশন থাকবে, এটা থাকা উচিত নয়। এসএসসির কাজ কি? এসএসসির কাজ যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতমদের অ্যাকর্ডিং টু দ্য মেরিট চাকরি দেবে, এটা এসএসসির কাজ। কিন্তু আমরা এই রিজিমে কি দেখলাম, এসএসসি একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে তারা বলছে আমরা ওই নিয়োগ প্রক্রিয়ায় 1,000 জনকে দাগি হিসেবে চিহ্নিত করছি এবং তারা অবৈধভাবে চাকরি পেয়েছে। এটা এসএসসির কাজ ছিল। আচ্ছা, ধরা পড়ে গেলেন, সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল, তারপর তো অন্তত পক্ষে যারা যোগ্য তাদেরকে নিয়েই একটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করব, এটা হওয়া উচিত ছিল, তারা করলেন না। তারা তার সঙ্গে অযোগ্যদের গুলিয়ে দিতে চাইলেন, মিলিয়ে দিতে চাইলেন। এটা হচ্ছে সেই মিলিয়ে দেওয়া, যে মিলিয়ে দেওয়ার অংশ সর্বপ্রথম জনগণের সামনে নিয়ে এসেছিলেন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন একজন অযোগ্যেরও চাকরি যাবে না। তারই রিফ্লেকশন দেখলাম অ্যাডভার্টাইজমেন্টে। ঠিক সেই জন্যই তো অ্যাডভার্টাইজমেন্টে কোনো প্রকার প্রোহিবিশনের ডাইরেকশন কোথাও ছিল না, বলা হয়নি যে এদের জন্য কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না বা স্কুল সার্ভিস কমিশন গ্রহণ করবে না। না, তারা উল্টে তারাই এসে আদালতের সামনে বলছে না না, একজন মানুষকে তো দুবার শাস্তি দেওয়া যায় না। এইটা এসএসসি স্ট্যান্ড হওয়া উচিত। এসএসসি তো দেখুন, এসএসসি মানে কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিস নয়। এসএসসি হচ্ছে একটি আর্টিকেল 12 অথরিটি। সে কখনোই অযোগ্য বা দাগীদের হয়ে সওয়াল করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, এখানে কি দেখলাম, তারা দাগীদের হয়ে সওয়াল করছে। যদি ধরেন আমি মানতাম, যদি ওই ডাইরেকশন দেওয়ার পরে যে না, টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, তারপরে তারা আদালতে সেটাকে চ্যালেঞ্জ করতে, তাও বুঝতাম। কিন্তু এখানে কি হচ্ছে, এসএসসি নিজে আগ বাড়িয়ে এসে বলতে শুরু করলেন যে না না, ও একবার শাস্তি হয়ে গেছে, আবার কেন একই অপরাধের জন্য দুবার শাস্তি দেবেন, ওরা আমার ভালো ছেলে, অতএব ওরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আরে এটা তো 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 2025 সালে কন্ডাক্ট হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের প্রতি নির্দেশ কি ছিল? নির্দেশ ছিল আইন মেনে তুমি নিয়োগ প্রক্রিয়া করবে। কোন নিয়োগ প্রক্রিয়া? ওই বাতিল হয়ে যাওয়া নিয়োগ প্রক্রিয়া। কিন্তু তারা সেটা আইন মেনে করতে চাইলেন না, তারা আবারও ওই অযোগ্যদের নতুন করে পথ তৈরি করে দিতে চাইলেন। আসলে এদের সমস্ত কিছুই উদ্যোগ এবং উদ্যম থাকে এই অযোগ্যদের জন্য। তার কারণ এই অযোগ্যরা, এই দাগীরা, তারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং বুঝতেই পারছেন এই অর্থ কারা পেয়েছে। এই অর্থ পেয়েছিল বলেই তো তারা আজকে এই অবস্থায় গেছেন এই গোটা রাজ্য জুড়ে। আমরা কথা বলেছিলাম কিছু হতে পারে, সে প্রাথমিক হতে পারে, কেমন ভাবে নিয়োগ হয় এই রাজ্যের প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসা করবেন, বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের, তারা খুব সুন্দর করে বলবেন। আজকে আমি তাদের সাথেও কথা বলেছিলাম, তাদের কিছু প্রতিক্রিয়া আমি শোনাবো, কি বলছেন তারা। বিচারপতিকে এই রায় দেওয়ার আগে তো সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছিল এসএসসিকে। শুধু সুপ্রিম কোর্ট মডালিটিটা এসএসসিকে ঠিক করে দেয়নি, কারণ এসএসসি একটা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং গভর্নমেন্ট যখন একটা লাইভ ফুটেজে বলে দেয় যে আমরা টেন্টেড থেকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবো, সেখানে এসএসসি বা কী করবে? কারণ নোটিফিকেশনও আমাদের গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী হয়ে বেরোতে পারে। সেটা নিয়ে যখন একটা নোটিফিকেশন বেরোলো, যেটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন, সেটা এসএসসিও নিজে জানতেন যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে। এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। সেই জন্যই আজকে সৌগত রায়ের কাছে বেঞ্চে দিয়েছিল। তিনি যদি এই নোটিফিকেশনটাকে বেআইনি বলতে পারতেন, আমার মনে হয় যে খুব ভালো হতো। হাইকোর্টের যখনই রায় বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যের লিস্টটা আলাদা করার জন্য, সেটা যদি তখনই করা হতো তাহলে এই কিছু পরিমাণ অযোগ্য আর ওনাদের দুর্নীতির জন্য এই যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আজকে পথে বসতে হতো না। পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সেই অপদার্থ এসএসসি এবং সরকারের দুর্নীতির জন্য আজকে পুরো প্যানেল ক্যান্সেল হলো। টার্মিনেশন তো যারা টেন্টেড তারা টাকা দিয়েছে, তাদের টার্মিনেশন তো ধরানোই হলো না। আমাদেরকেও অনৈতিকভাবে মানে পথে বসিয়ে দেওয়া হলো, আমাদের যোগ্য অধিকার কেড়ে নেওয়া হলো এবং স্কুল থেকে ঘাট ধাক্কা ধরে বার করে। দেবব্রতদা শুনলেন প্রতিক্রিয়া, কতটা
কষ্ট, কতটা যন্ত্রণার মধ্যে, কতটা হাহাকারের মধ্যে তারা আজকে পথে বসে আছে এবং বারবার কিন্তু তারা সরকার আর এসএসসিকে দায়ী করছে। কি বলবেন? না, আমরা তো বারবার বলছি, দেখুন কাজের জায়গাটা যে কোনো মানুষের, সে যে কোনো রং বর্ণ দল করতেই পারে, কিন্তু এই জায়গাটা ঠিক না। পথে কি আইনজীবীরা বসালো না সরকার বসালো? বলছি আপনাকে, বলছি আপনার উত্তর দিচ্ছি। এখন আমার একটু প্রশ্ন তো তাপসদার কাছে। তাপসদা খুব বারবার 4 বার বললো স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে। আপনার কাছে বাম আমলে কী তথ্য আছে আমি জানি না, নিশ্চয়ই তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, আর যদি তথ্য না থাকে আমি দিয়ে দেবো। শুধু একটা প্রশ্ন করছি, এই যে ঋত্বিক হালদার যিনি জয়পুরিয়া কলেজের শিক্ষক, তিনি কি পদ্ধতিতে 2004-এ নিয়োগ হয়েছিল? তখন তো মমতা ব্যানার্জির সরকারও ছিল না, আপনারা ছিলেন। তাকে নিয়োগটা কিভাবে দিয়েছিলেন? ওনাকে চেনেন? তাও চেনেন? ঋত্বিক হালদার জয়পুরিয়া কলেজের শিক্ষক। মানে একটা স্পেসিফিক একটা প্যানেলের একটা 2016-র পুরো প্যানেল বাতিল হয়ে গেল। দেবো শোনো, তুমি দেবো শোনো, তথ্য দিলে আপনারা পালিয়ে যান। না দেবো, তুমি বলবে আমার না, বিজেপি তো ক্ষমতায় নেই, শোনো আমার পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসে না, আমার না, তাকে প্রশ্ন করো, আপনাদের তুমি বলো, শোনো তুমি বলো, কোটি টাকা বেরিয়েছে, হ্যাঁ কোন শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে বলো? আরে আপনাদের সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন চোরেদের মন্ত্রিসভা। আপনি কি মাননীয় বুদ্ধদেব বাবু 34 বছর বামফ্রন্টের সরকারের কম্পারিজন করছেন? আপনাদের মন্ত্রিসভাটা দেবদত্ত আপনাকে বলছি, আপনি 34 বছর বাম সরকারের কি কম্পারিজন করবেন যে ওরা কতটা খারাপ করেছে, আমরা কতটা খারাপ করতে পারি? কেন কম্পারিজন আসছে? আপনারা বলুন না কেন হলো? একদম সবকিছু কেন এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ঢুকলো? কেন টাকা দিয়ে চাকরি দেওয়া হলো? কেন প্যানেলকে বাতিল করতে হলো? কিন্তু সেখান থেকে আমাদের বেরোতে হবে, তার জন্য তো সরকারকে রাস্তার মাঝে তুলে দেওয়া যায় না। একটা দুর্নীতি তো হয়েছে, সবাই তো স্বীকার করা হচ্ছে সেখানে, কিন্তু সেখানে ইচ্ছা যাই বলুন থাকবে না, একদম এখানে তো অস্বীকার করছে না। ভারতবর্ষে না এই দুর্নীতি প্রথম হলো, ভারতবর্ষ একদম দুর্নীতি মুক্ত দেশ। আর কেউ তন্ময় এখানে আরো বলতে পারে অনেক বড় বড় দুর্নীতি আপনি মানছেন দুর্নীতি হয়েছে কি হয়নি? কি অস্বীকার করেছে? দুর্নীতি হয়েছে তো, তাহলে দুর্নীতিটা কারা করলো? দুর্নীতিটা কারা করলো? আপনার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার নিচের লেভেলের সমস্ত অফিসিয়ালরা সবাই জেলে চলে গেছে, কিছু লোক হয়তো বেল পেয়েছে। কেন করা হবে? সরকার তো চেষ্টা করছে তাদের পাশে থাকার। এই পাশে থাকার নমুনা, পাশে থাকার নমুনা আপনি বলুন তো। একটা ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগে, রোজগারের কাজ হচ্ছে, যেসব নেতারা টাকা লুট করেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছে। আপনি একদিন চুপ ছিলেন কেন? বলেননি কেন? কটা মামলা করেছেন, কটা এফআইআর করেছেন? ওনারা কেন করতে যাবে? ওনারা করতে যাবেন কেন করে? বাপরে কেন করতে যাবে? আপনাকে আপনাদের সরকার, আপনাদের দলের এই যে অবস্থান, এটা ক্লিয়ার করতে হবে তো দেবব্রতদা, সেটা ক্লিয়ার করতে হবে। আপনি অপোনেন্টকে আক্রমণ করে লাভ নেই। কোনো মানুষের কাজ যাক চায় না, একটা মানুষের কাজ যাক। খুব ভালো, খুব ভালো চায় না। মুখ্যমন্ত্রী মানবিকতার পক্ষে থেকে তিনি চান যে কিছু লোকের চাকরি হোক, কিন্তু সেই প্রচেষ্টা, সেই সদিচ্ছার, আরে আপনারা তো ঘোষিত চোর, আমরা দেখতে পাচ্ছি না কোথাও। আপনারা যে চোর সেটা মাননীয় আপনাদের বুদ্ধদেব বাবু তো বলে গেছেন আপনারা চোর। আচ্ছা দেবব্রতদা, বুঝলাম। আপনি আপনার কাছে এই মুহূর্তে এটা লজিক দেওয়ার মতন হয়তো আপনার কাছে নেই, আপনার কাছে উত্তর হয়তো নেই, কিন্তু আপনি যদি ঘুরে ফিরে সেই 34 বছর বাম শাসনে চলে যান, তাহলে আমাদের আলোচনাটা করে যাচ্ছে। না, আমি বলছি যে ছোট্ট উদাহরণ দিয়ে এত কথা বলছেন না। মাননীয় বুদ্ধবাবু 2009 সালে এটা নথিবদ্ধ আছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল আপনার আমলে। এই তো মুশকিল, আরে বিধানসভায় নথিবদ্ধ মুখ্যমন্ত্রী হয়েছে, দুবারের মুখ্যমন্ত্রী, তো লাভটা কি হলো? আরে দুবারের মুখ্যমন্ত্রী তো। এই টপিকের সঙ্গে এর সঙ্গে কোনো মিল নেই, এই টপিকের সঙ্গে আজকে টপিকের কোনো মিল নেই। আরে বাবা, ভদ্র অভদ্র যাই হোক, আপনার কাছে আমি যে প্রশ্ন রেখেছি স্পেসিফিক, তার উত্তর যদি থাকে খুব ভালো, আর নালে আপনি তো চলে যাচ্ছেন 34 বছরের বামেরা কি করছে, ওইটা বলে কি আপনি কম্পেয়ার করতে পারেন? বেশ, আমি আসবো। ফিরদৌস দা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি প্রশ্ন রাখবো তন্ময়দাকে। তন্ময়দা, সত্যি এটাই কি বাংলার শিক্ষাঙ্গনের ছবি, যেখানে ধর্ষণ হয়, যেখানে ছাত্র নেতাদের এতটাই প্রভাব প্রতিপত্তি হয় যে তারা যা খুশি করতে পারে? আর আজ দেখুন, যোগ্য শিক্ষকরা পথে বসে আছে আর অযোগ্যদের জন্য সরকার সওয়াল করছে। না দেখুন, আমি অবাক হয়ে গেলাম, এই যে দেবব্রত তৃণমূলের হয়ে বলছে বাম আমলে অনেক কিছু হয়েছিল,
অমুক চাকরি পেয়েছিল, এই সমস্ত বলছে। আচ্ছা, আপনারা তো বলেছিলেন পরিবর্তন আনবেন, আপনারা বলেছিলেন বামেরা খুব খারাপ, বামেরা চালাতে পারছে না রাজ্য, সেই জন্য আমাদের ভোট দিন, আমরা পরিবর্তন নিয়ে আসবো। তো এখন পরিবর্তনের বদলে আপনারা কি প্রতিযোগিতা করছেন? সেই প্রতিযোগিতার কথা বলছেন যে বাম আমলে এটা হয়েছিল, আমাদের আমলে এটা হয়েছে, আমাদের কম হয়েছে, বামেদের বেশি হয়েছে, বামেদের কম হয়েছে, আমাদের এই জায়গায় বেশি হয়েছে। তো আপনারা তো এই প্রতিযোগিতা করার কথা বলেননি তখন। তাহলে পরিবর্তনের বদলে যদি প্রতিযোগিতা করেন, তাহলে সাথে সাথে বলুন যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা বামেরাদের শূন্য করে দিয়েছেন, এবার আমাদের শূন্য করে দিন। আমরাও কাজ করতে পারিনি, আমরা বামেদের সাথে প্রতিযোগিতা দিচ্ছি, বামেরা দুর্নীতি করেছে আমরাও করছি, বামেরা খুন করেছে আমরাও করছি, তাহলে আমাদেরকে শূন্য করে দিন। তো সেইটা বলো, সেটা তো তোমার বলা উচিত তাহলে। সুতরাং দেখুন সুপ্রিয়, এর মধ্যে গিয়ে তো লাভ নেই, আমাদের বাম জামানো তো চলে গেছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের এই হচ্ছে শিক্ষার হাল, এই স্বাস্থ্যের হাল, আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ। তন্ময় বাবু, আপনি একটা স্বাস্থ্য সংক্রান্ত না মিথ্যে কথাগুলো বলে শুনতে হবে না তো, না মিথ্যে কথাগুলো বলবেন, না মিথ্যে কথাগুলো বলবেন। আরে আপনি তো জয়েন্ট দিয়ে, এই তো মুশকিল, আপনি মিথ্যাচার গুলো শুনতে হবে। শিক্ষা স্বাস্থ্য হয়নি, আমি স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করছি, আমি স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করবো। আসবে চলুন। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলছেন নাকি আমাকে স্বাস্থ্য ব্যাপারে প্রশ্ন করবে। আপনি প্রথমে বলুন যে ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোন মেডিকেল কলেজের প্রিন্সিপাল জেলে আছে? লজ্জা হয় না বলতে? একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এখনো জেলে রয়েছে। আপনি কত সালে জয়েন দিয়ে কোন মেডিকেল কলেজের প্রিন্সিপাল? বলছি কত সালে করেছেন? বলো দেন, আরে বাম আমলে কটা সিট ছিল? কটা সিট ছিল? কটা হসপিটাল ছিল? আপনি দল নিয়ে বলুন, দল নিয়ে বলুন, না না ব্যক্তিগত কথা বলুন। ভারতবর্ষে উনি কবে জয়েন দিয়েছে আপনার কি জানেন? না বলতে উত্তর আছে নিশ্চয়ই। থামানোকে কিছু জানে না। ভারতবর্ষে একটা উদাহরণ দিয়ে বলো যে স্বাধীন ভারতবর্ষে, আমি মনে করতে পারছি না। আরে মেডিকেলে কটা সিট ছিল? আরে কটা সিট ছিল বলতে বলবেন না, এটাই তো মুশকিল। মেডিকেলে বামেরা কটা সিট ছেড়ে গেছিল? কটা ছিল? কটা সুপারস্পেশালিটি হসপিটাল ছিল? কথা তো হচ্ছে না, হচ্ছে দুর্নীতির কথা। বারবার বলছে রাজ্য সরকার কিছু করেনি, এটা বলতে হবে তো। আমি বলছি আপনার কাছে তথ্য নেই। আরে ছেড়ে গেছিল 1250, সেখানে হচ্ছে 5.5। অদ্ভুত কথা। আসবো একটা সাউথ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী, সেই কলেজে আইনি কলেজে আইন লঙ্ঘন হচ্ছে, তারা ধর্ষণ হচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের আর কোন রাজ্যে ঘুরে বেড়িয়ে? আরে ডবল ইঞ্জিন রাজ্য আপনার হচ্ছে রাজস্থান গোল্ড মেডেল পেয়েছে। আরে গোল্ড মেডেল পেয়েছে, আপনি চলে গেলেন। আরে হোম ডিপার্টমেন্ট চলে গেলেন। আপনার কাছে উত্তর নেই, আপনার কাছে উত্তর নেই। আমি উত্তর দিচ্ছি, একদিন না দিচ্ছি। আজকে এই যে দেবব্রত কিছু জানে না, না আজকে বলতে বলো। আপনি তো জানেন, আপনি গরুর কথা মুখস্থ করে এসেছেন, আপনি ওইটুকুই বলবেন, আপনি তো তথ্য নিয়ে বলবেন না। শোনা যাচ্ছে না, বেশ ছোট বন্ধ করো। না না বন্ধ করে। আরে দেবব্রত, আপনার কাছে আসবো, আপনার বলা হয়ে গেছে, আপনার যথেষ্ট বলা হয়েছে। আপনার বলা হয়ে গেছে, কথা বলছে কেন? কেন আপনি তথ্য ছাড়া কথা বলবেন? কেন তোমাকে আমি জিজ্ঞাসা করছি, শোনো কেন আপনি বললেন শুনতে হবে? তথ্য ছাড়া আপনি কথা বলবেন? আরে বাবা, আপনার বলা হয়ে গেছে, আপনার বলা হয়ে গেছে, আপনার বলার সময় কেউ আটকানি আপনার। না না যখন আপনার কাছে আসবো তখন উত্তর দেবেন, লোক অন্য লোক কথা বলতে চাইলে তোমার সময় বলে লিখে রাখো। চলুন, সময় কম, চলুন। কোন অভদ্রতা একটা ছোট লোকের মতো কাজ ব্যবহার করছে। তন্ময়দা চলুন। অসভ্যতা আপনি করছেন, আপনি মিথ্যাচার করছেন। সময় নেই, চলুন শেষ করুন তন্ময়দা, শেষ করুন। আজকে আমি চ্যালেঞ্জ করছি, 2011 থেকে 2025 এই 14 বছরে এই সরকার বলতে পারবে না একটা মেডিকেল কলেজ একা তৈরি করেছে। চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে নাম বলুন। আমি বলে দিলাম, রাজ্যে যে 11টা মেডিকেল কলেজ হয়েছে, সেই 11টা মেডিকেল কলেজের সিংহভাগ পয়সা এসছে কেন্দ্র থেকে। বলেন কি খবর আছে আপনার কাছে? আপনি আমাকে হেলথ দিয়ে কথা বলছেন আমার সাথে, হয়ে গেছে। তারপরে আমি আপনাকে বললাম, রাজ্যে যেগুলো মহকুমা হাসপাতাল ছিল সেগুলোকে নাম দিয়ে দিল সুপার স্পেশালিটি হাসপাতাল, শুধু নীল সাদা রং করে আর ভেতরে কোনো কিছু না করে। যদি ক্ষমতা থাকে সুপার স্পেশালিটি কি প্রথমে জানুন। তারপরে এই যেগুলো হাসপাতালগুলো বলছেন সুপার স্পেশালিটি, সেখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে আর কোন কোন ডাক্তার আছে তার লিস্ট কালকে স্বাস্থ্য ভবনকে বলতে বলুন দিতে।
পারবেন? বেশ, কেউ পারেনি বলতে। বেশ তন্ময় আপনার উত্তর নিলাম, আপনি উত্তর নিলাম। আমি তাপসদার কাছে যাবো, তারপরে দেবদার কাছে শেষ করবো। তাপসদা, একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে কোনো ক্ষেত্র মানে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আমরা দুর্নীতির বাইরে গিয়ে কথা বলতে পারছি না। আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে একটা ল কলেজে যেখানে আইন পড়ানো হয় সেখানেই আইন লঙ্ঘন হচ্ছে। একদম ছাত্রনেতা এতটাই দাপট, এতটাই ক্ষমতা। আজকে তা নিয়ে রিসার্চ হচ্ছে, হিস্ট্রি হচ্ছে, কিন্তু তার ব্যাক হিস্ট্রিটা যখন ছিল তখন কারো কিছু মনে হয়নি। তাপসদা, ছোট গুরুত্ব নেব। না, এটা যে সরকার আসার পর থেকে এই রাজ্যে এটা একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। এখানে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আর এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের কলেজের মধ্যে যা ল কলেজে যে ঘটনা ঘটলো, আমরা অতীতে কখনো আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত এই জিনিস দেখিনি। আর এই বিষয়গুলোকে আমার অবাক লাগে যে দেবব্রতর মতো অতি রাজনৈতিক যারা করছে, তারা এগুলোকে ডিফেন্ড করার জন্য তারা সমর্থন করছে, ধর্ষণকে সমর্থন করছে। আসলে ওদের নেত্রী যেমন পার্কস্ট্রিটের ঘটনার বেলা সেই ধর্ষিতা, তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, কামদুনির বেলা তাদেরকে মাওবাদী বলা হয়েছে। ছোট ঘটনা, ছোট ঘটনা। কারা জানেন? ধানতলা থেকে চলন্ত বাসে বরযাত্রী নামিয়ে যাদের ধর্ষণ করেছিল তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া। ঠিক আছে, তারা নির্লজ্জ বেহায়া, তাদের বলে। বানতলে অনিতা দেয়ানের যৌনাঙ্গে না টর্চ পাওয়া গেছিল, বেহায়া তাদের বলে। তৃণমূল মুছে মরিচঝাপিতে যারা ধর্ষণ করে তাদের বেহায়া বলে। তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। বিজন সেনকে যারা পুড়িয়ে মেরেছিল তাদেরকে বেহায়া বলে। আর একটার পর একটা তাপসী মালিককে যারা ধর্ষণ করেছে তাদেরকে বেহায়া বলে। বিজেপির সমর্থন পাচ্ছে, সিবিআই কিছু করছে না। সারদা নারদা থেকে শুরু করে চাকরি চুরি সমস্ত জায়গায় যা যা মামলা দেওয়া হয়েছে, একটা জায়গায় যদি সিবিআই কঠোর পদক্ষেপ নিত, তাসের ঘরের মতো তৃণমূল সরকারটা ভেঙে যেত। আজ পর্যন্ত কেসগুলো শেষ হয়নি, শেষ হলে যাবজ্জীবন হচ্ছে। তাপসদা, সিবিআই ওই রফিকুল ইসলাম মালদায় যাবজ্জীবন হয়েছে, দেখাতে পারবে না। ওই পোস্টপোন ভায়োলেন্সের কেস। তিনটে জেনারেশন শেষ হয়ে গেছে, তিনটে জেনারেশনকে শেষ করে দিতে হলো। আজকে মাইগ্রেন্ট লেবার হয়ে হাজার হাজার ছেলে। আমি সুপ্রিয়তা তোমাকে বলবো, তুমি শুধু হাওড়ায় মাইগ্রেন্ট লেবারের তথ্য আছে আপনার কাছে, কেন বসে মিথ্যা কথা বলছেন? মাইগ্রেন্ট লেবারের তথ্য আছে, তথ্য আছে আপনার কাছে। একটু চলে যান হাওড়া স্টেশনে, বাইরের রাজ্য থেকে কত মানুষ কাজ করতে আসে দেখুন। আমি বলছি না, আমি তো মাইগ্রেন্ট লেবারের তথ্য আছে আপনার কাছে? বলছি কোনো তথ্য নেই, আমার কাছে আছে। চলে যাচ্ছে বাইরের রাজ্যে, মাইগ্রেন্ট লেবার কেন চলে যাচ্ছে? কোনো কাজ পাচ্ছে না। শেষ করতে হবে। আসলে অ্যাকচুয়ালি আমার হাতে আর সময় নেই। তাপসদা, বেশ একটা এমন সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলা একটা অস্থির পরিবেশ, যেখানে হয়তো অনেক কিছু আলোচনা করার বিষয় আছে, কিন্তু বিসর্জন না দিলে কিচ্ছু বাংলা পরিবর্তন হবে না। বিসর্জন তো এভাবে হয় না, বিসর্জন দিতে হবে মানুষকে, এক হতে হবে। তৃণমূলকে বিসর্জন দিতে হবে মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে। একদম করে দিল মামার বাড়ির আবদার। বলুন, শেষ করুন। শুনুন, কিছু কিছু জায়গায় জানেন তো আমাদের বিবেক দারুণভাবে জাগ্রত হয়ে যায়। কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করলো, তাকে কেউ প্রতিবাদ করতে পেলাম না, কারোর বিবেক জাগ্রত হলো না, কোনো চ্যানেলে এসে একবার দেখালো না, তার কেউ করলো না। উনি মানে রাজ্যপাল মানে একদম ভগবান, তার সাংবিধানিক একজন প্রধানকে নিয়ে প্রশ্ন করছেন, সাংবিধানিক প্রধানকে নিয়ে প্রশ্ন করছেন। জাগ্রত হলো না। এই আসছি নতুন সভাপতি হলো শ্রমিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করলো, তার সঙ্গে এর কি সম্পর্ক? তখন সেটা তো আলাদা বিষয়, দলের বিষয়, আপনাদের কি যায়? ওনার দলের বিষয় জাগ্রত কখন হলো? আরে ওনার দলের বিষয় আপনি কেন ভাবছেন? বিবেক জাগ্রত, নারী নির্যাতন হয়েছে কি হয়নি আগে বলুন, তখন বিবেক জাগ্রত হয় না। বেশ, বুঝলাম। আমার আলোচনা শেষ করতে হবে, আর সময় নেই। আপনি অন্য আলোচনা চলে যাচ্ছেন, আপনি অন্য দলের আলোচনা চলে, আপনার দলের কথা আপনি বলতে পারছেন না। শেষ করতে হবে। মেডিকেল কলেজ, চিকিৎসা ব্যবস্থা বাম আমলে কল্পনা করতে পারতেন, আবার সেই বাম আমল চলে যাবেন, এবার আপনি কেন্দ্রীয় সরকার চলে যাবেন, আপনি রাজস্থান চলে যাবেন। আমি এই উদাহরণ দিয়ে লাভ নেই। আপনারা এই 15 বছরে কি কি করতে পেরেছেন, কেন দুর্নীতি হয়েছে তার উত্তর দিতে হবে। আরে বাম আমলে দুর্নীতি হয়েছে, তার জন্য আজকে মানুষ তাদের সরিয়ে দিয়েছে, আজকে আপনাদেরও সরিয়ে দিতে পারে। এই যে তন্ময়দা বললো পরিবর্তন কি কি হয়েছে সেটা বলুন। বেশ, আমরাও চাই 2026 বিধানসভা ভোটে আর খুব বেশি দেরি, 8 মাস বাকি। তার আগে একটা এমন প্রিসিজন ক্যাম্পের মতন চলছে, সব দল তাদের মানে রণকৌশল তৈরি করে নিয়েছে, কিন্তু একের পর এক ইস্যু যেটা বাংলার একটা সেন্সিটিভ নির্বাচনী ইস্যুতে পরিণত হচ্ছে, এখন সেটাই দেখা যে
এই অ্যান্টি ইনকামবেন্সিতে শাসক দল বা সরকার 2026-এর ভোটে কিভাবে তাদেরকে ম্যাচটা বাঁচাতে পারে। আর উল্টো দিকে রয়েছে বিরোধীরা, তারাও সবাই সরব, কিন্তু আলটিমেটলি ওই বললাম জনতা জনার্দন গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ভোট বাক্সে যে ভোটটা পড়বে সেখানে নির্বাচিত হবে সরকার। আমরাও লক্ষ্য রাখবো কীভাবে এই পদ্ধতির মাধ্যমে নতুন সরকার আসে। তবে তার আগে এটাই বলতে চাই যে এই দুর্নীতি কোথাও না কোথাও বন্ধ করতে হবে। আর আজকে আদালতে যেভাবে এসএসসি এবং সরকার অযোগ্যদের, চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করেছেন, সেটা কিন্তু আমার মনে হয় কেউই মেনে নেবে না, বাংলার জনতা মেনে নেবে না। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান সমস্ত দিকে অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।